সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে কার্যক্ষমতা শক্তি অর্থাৎ শক্তি ক্রিয়া এই পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ ক্লাসে আমরা মিলিত হচ্ছি। তো পঞ্চম যে ক্লাসটি শেষ করেছি আমরা, সেখানে স্থিতি শক্তি কাকে বলে এবং স্থিতি শক্তি পরিমাপ পড়েছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হবে গতিশক্তি। তো গতিশক্তি কাকে বলে প্রথমত আমরা বুঝবো, তারপরে গতিশক্তি কিভাবে পরিমাপ করা যায় সেটা দেখব। তো একটা বস্তু, ধরো তোমরা যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মিলিত হও তখন লোহার বল বা শর্ট পাট ছোড়ো, সেই রকম একটা লোহার বল গড়িয়ে গড়িয়ে সামনের দিকে এগোচ্ছে। তো সেই চলার পথে তুমি যদি একটা কাঠের ব্লক ফেলে দাও তাহলে কি হবে? এই ব্লকটাকে ঠেলে বলটা খানিকটা নেবে, নিয়ে গিয়ে তারপরে দাঁড়িয়ে পড়বে। তাহলে কি দাঁড়ালো? এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকটা এখানে এসে বল প্রয়োগ করলো এবং সেই বল প্রয়োগ বিন্দু সরণ এখান থেকে এই অবধি হলো, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা ডি ঘটলো। এই বিন্দুতে বল প্রয়োগ করলো, সেই বিন্দুটিকে ঠেলে ঠেলে এই ড্যাশ বিন্দুতে নিয়ে গেল। ফলে আমরা বলতে পারি যে এই লোহার বলটার কিছু কার্য করার সামর্থ্য ছিল, যার ফলে এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে গিয়ে সে কাজ সম্পাদন করলো। এই যে কার্য করার সামর্থ্য তার মধ্যে এলো, সেটা এলো কেন? এর গতি ছিল বলে। এর একটা নির্দিষ্ট গতি, ধরো ক্যাপিটাল ভি নিয়ে চলছিল, সেই গতির জন্য এর মধ্যে কিছু কার্য করার সামর্থ্য জন্মেছে। এই যে সামর্থ্যটা এ লাভ করলো গতির জন্য, তাকেই বলা হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তি কাকে বলে এই বিষয়টাকে যদি আমরা ঠিক করে বলতে পারি তাহলে সংজ্ঞা হয়ে যাবে। বলবো, কোন গতিশীল বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকেই বলা হয় গতিশক্তি। এবার আমরা গতিশক্তির পরিমাপ নির্ণয় করার চেষ্টা করব। তো যে কথাটা বলা হয়েছিল যে লোহার বলটা এসে বস্তুকে এ বিন্দুতে টাচ করলো, টাচ করার পর বস্তুটাকে ঠেলে সামনের দিকে ডি দূরত্ব নিয়ে এ ড্যাশ বিন্দুতে পৌঁছালো, ওই বলের প্রয়োগ বিন্দু। তখন বস্তুটি থেমে গেল। তো এই বস্তুটি থেমে যাওয়ার আগ পর্যন্ত এই বস্তুটির উপর, অর্থাৎ বলটি থেমে যাওয়ার আগ পর্যন্ত এই ব্লকটির উপর যে কার্য করলো হবে গতিশক্তি পরিমাপ। তাহলে দেখো এখানে কিভাবে আমি সেটা নির্ণয় করছি। প্রথম কথা হচ্ছে গিয়ে ডব্লিউ অর্থাৎ কৃতকার্য সমান সমান আমরা কি জানি? বল ইন্টু সরণ। বলকে ইতিপূর্বে তোমরা জেনেছো এফ দিয়ে প্রকাশ করা হয়, আর অর্থাৎ ফোর্স তার ইংরেজি, তাই এফ দিয়ে প্রকাশ করা হয়, আর সরণের ইংরেজি ডিসপ্লেসমেন্ট, তাই ডি দিয়ে প্রকাশ করা হয়, আর কার্য ওয়ার্ক ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তাই আমরা বলবো ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি। এখন নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে বলের পরিমাপ তোমরা সবাই শিখেছো কি? এম ইন্টু এ, যেখানে এম হলো বস্তুটির ভর আর এ হলো বস্তুটির সৃষ্ট ত্বরণ বা মন্দন, আর ডিই রইল। তাহলে আমরা এবার এটা পেলাম। এইবার কথা হচ্ছে এটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে মন্দন সৃষ্টি হয়েছে, সেই মন্দনের পরিমাণটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সহজেই বসিয়ে দিলে আমাদের কতটা কার্য হয়েছে সেটা মেপে ফেলতে পারবো। তাহলে এ নির্ণয় করার জন্য আমরা বল গতি চ্যাপ্টার থেকে একটা সমীকরণ নিয়ে নিচ্ছি। সেই সমীকরণটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2as। এই গতির সমীকরণটা তোমরা ইতিপূর্বে বল গতির চ্যাপ্টারে শিখেছো, আমি আবার মনে করে দিচ্ছি। ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব।
তো এই ক্ষেত্রে তো আর ত্বরণ হচ্ছে না, এই ক্ষেত্রে হচ্ছে মন্দন, ফলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাই সমীকরণটা দাঁড়াবে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার মাইনাস 2as। আর এই নির্দিষ্ট ক্ষেত্রে দেখো অন্তিম বেগ 0, তাহলে আমি ভি এর জায়গায় 0 বসিয়ে দিতে পারি, 0 স্কয়ার বলতে পারি। আর প্রাথমিক বেগ ছিল ক্যাপিটাল ভি, তাই ইউর জায়গায় আমি ক্যাপিটাল ভি বসিয়ে দিলে এখানে দাঁড়াবে কি ভি স্কয়ার। আর মন্দন আমি এই ধরলাম, কিন্তু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, ফলত এস এর জায়গায় আমি কি বসাবো, ডি বসাবো। এইবার সমীকরণটাকে সমাধান করে আমরা এর মানটা বের করব। এদিকে যদি নিয়ে আসি, এদিকে মাইনাস ছিল, সমীকরণের সমান সমানের বাঁ দিকে আমি যখনই ডান দিক থেকে নিয়ে আসবো সঙ্গে সঙ্গে প্লাস হয়ে যাবে, তোমরা জানো সমাধানের নিয়ম অনুসারে। তাই আমরা বলবো 2AD ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি স্কয়ার। নেক্সট a ইজ ইকুয়াল টু, তাহলে কি বলবো, a ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি স্কয়ার বাই হচ্ছে 2d। তো আমাদের a জানা হয়ে গেল। স্বাভাবিকভাবে আমরা কার্যের যে পরিমাপটা রয়েছে সেখানে a বসিয়ে দেব। দেখো এবার কি দাঁড়াচ্ছে, m ইনটু a পেয়েছি কত, ভি স্কয়ার বাই 2d বসিয়ে দিলাম, ইনটু d। d উপরে আছে নিচে আছে সবে, তাই কাটাকাটি যাবে। এইবার আমরা তাহলে কি বলতে পারি, কৃতকার্য w ইজ ইকুয়াল টু হাফ m ভি স্কয়ার। অর্থাৎ এই যে লোহার বলটা এটা থেমে যাওয়ার পূর্বে এই ব্লকটার উপর কতটা কার্য করেছে, হাফ m ভি স্কয়ার। এটাই হচ্ছে গতি নিয়ে যখন একে স্পর্শ করেছে তখন তার মধ্যে যে গতিশক্তিটা ছিল তার পরিমাপ। তো গতিশক্তি এর ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি, ফলে আমরা গতিশক্তিকে এনার্জির ই আর তার পায়ের কাছে কাইনেটিকের কে বসিয়ে প্রকাশ করব। তাই আমরা বলবো ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। এইটা হচ্ছে গতিশক্তির পরিমাপ। তাহলে কি বলা যায়, গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ ইনটু বস্তুর ভর ইনটু তার বেগের বর্গ। তাহলে গতিশক্তি কি করে পরিমাপ করে আমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছি। আর সেই সঙ্গে সঙ্গে বলা যে গতি শক্তি পরিমাপের একক, এটা তো কার্যেরই এককের অনুরূপ, ফলে একক বিষয়ক যে ধারণাটা আমরা কার্যে পেয়েছিলাম সেটাই কাজে লাগিয়ে দেব। আমরা বলবো সিসিএস পদ্ধতিতে যদি নির্ণয় করি আমি সব, অর্থাৎ ভরটাকে যদি আমি গ্রামে এবং বেগটাকে যদি সেন্টিমিটার পার সেকেন্ডে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে এই গুণফলটা যখন পাবো আমরা লিখবো আর এককে। আর যদি ভরটাকে কিলোগ্রামে আর বেগটাকে যদি মিটার পার সেকেন্ডে পাই, সেক্ষেত্রে আমরা লিখব এটাকে জুল হিসাবে। অর্থাৎ গতিশক্তি কিভাবে পরিমাপ করা যায় সে বিষয়ে আমাদের একটা সম্পূর্ণ ধারণা সম্পন্ন হলো। এবার আমরা পঞ্চম অধ্যায়ের শেষ টপিকসে পৌঁছে গেছি। তো সেটা হচ্ছে কি, যান্ত্রিক শক্তির নিত্যতা। একটা বস্তু যদি অবাধে উপর থেকে আমরা ছেড়ে দিই এবং পড়তে থাকে, তাহলে প্রতিটা অবস্থানে তার টোটাল যান্ত্রিক শক্তি বা মোট যান্ত্রিক শক্তি সবটাই সর্বদা ধ্রুবক থাকে। সেটাই আমরা এখন দেখব। অর্থাৎ অবাধে পতনশীল কোনো বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক, সেই বিষয়টাই আমরা এবার আলোচনা করব এবং তা প্রমাণ করব। দেখো, একটা বস্তু এই উচ্চতায় তুলে নেওয়া হয়েছে, এখান থেকে অবধি এই উচ্চতায় এই অবস্থানে রাখা হয়েছে, বস্তুটা হাতে ধরা অবস্থায় রয়েছে। তাহলে এই অবস্থায় তার বেগ 0, সেই জন্য আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে উচ্চতা হচ্ছে কত, উচ্চতা h। ফলে আমরা এর আগে জেনেছি যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইপি, সেই ইপি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি mgh। আর কাইনেটিক এনার্জি সম্পর্কে আমরা জেনেছি হাফ mv স্কয়ার। তো mv স্কয়ারের v যেহেতু 0, ফলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটা হাফ m ইনটু 0 স্কয়ার। তার মানে কি, এটা
0 বা 0 হবে। তাহলে ইপি যদি এমজিএইচ হয় আর ইকে যদি 0 হয়, তাহলে এর দুটোই হচ্ছে যান্ত্রিক শক্তি দুটো ধরন, তাহলে এদের যোগফল অর্থাৎ টোটাল যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ই ইজ ইকুয়াল টু এম জি এইচ প্লাস 0। তার মানে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ দাঁড়ালো ওর স্থিতি শক্তি যেটা সেটাই, অর্থাৎ এমজিএইচ। নেক্সট আমরা যাচ্ছি বি বিন্দুর কথা আলোচনা। বি বিন্দু যখন এলো, তাকিয়ে দেখো, তখন এখানে মাটি থেকে বস্তুটির উচ্চতা h মাইনাস x, এখানে x টা ধরেছি আমরা যে বস্তুটা যে বিন্দু থেকে ছাড়া হয়েছে তার থেকে x দূরত্ব নিচে নেমেছে, ফলে h থেকে x টা বাদ দিলে যেটা হবে সেটাই হলো ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা, সেটাকে আমরা বলছি h মাইনাস x। ফলে সেক্ষেত্রে আমরা EP is equal to বলতে পারি m g h মাইনাস x। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের ইপি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। এইবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে এর গতিশক্তির পরিমাণ। তো আমরা এখানে যেটা জানি যে অভিকর্ষ যে ত্বরণ নিয়ে বস্তুটি পড়ছে, ফলে আমাদের সেই যে সমীকরণটা বল ও গতির চ্যাপ্টার থেকে শিখেছিলাম, সেই সমীকরণটা আবার আমি লিখছি তোমাদের কাছে বোঝানোর জন্য। v স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার মাইনাস 2as ছিল, আমি এখানে এর বদলে যেহেতু অভিকর্ষ যে ত্বরণ নিয়ে পড়ছে তাই 2g বসাবো, আর এখানে s টা হচ্ছে x, অর্থাৎ আমি বসাবো 2gx। এইবার এদিকে তাকাও, যেটা প্রাথমিক অবস্থায় বেগ ছিল 0, ফলে আমরা বলতে পারি v স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2gx। তাই আমরা এইবার যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে v স্কয়ার অর্থাৎ তার যে অন্তিম বেগ সেটা সমান সমান তাহলে কি দাঁড়ালো 2gx। এইবার তাকিয়ে দেখো, আমরা যদি ই কে সমান সমান জানি হাফ mv স্কয়ার এবং সেটা বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে হাফ ইন্টু m ইন্টু 2gx, 2 কেটে গেল, তাহলে কি হলো mgx। এইবার ই কে পেয়ে গেছি, ইপি পেয়ে গেছি, আমরা তাহলে টোটাল এনার্জি অর্থাৎ টোটাল যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি E is equal to EP plus EK। তাকিয়ে দেখো EP কত পেয়েছো mg h minus x, আর এখানে EK কত পেলে mgx। বন্ধনী তুলে দাও, mgh minus mgx প্লাস mgx, তাহলে কি দাঁড়ালো mgx কেটে গেল, ফলত যেটা দাঁড়ালো mgh, এটাই দাঁড়ালো হচ্ছে টোটাল যান্ত্রিক শক্তির পরিমাণ। আগেও দেখো mgh ছিল, অর্থাৎ বি বিন্দুতেও তোমরা mgh পেলে। নেক্সট সি বিন্দুতে আমরা দেখব। তো সি বিন্দুতে যখন দেখব, আমরা ওই দুটোকে মনে রাখবো, mgh ছিল, যেহেতু জায়গা সংকলন নেই বোর্ডে, ফলে আমি মুছে দিচ্ছি ব্যাপারটা। এবার আমরা যেটা জেনেছি যে উভয় ক্ষেত্রেই E is equal to mgh হয়েছে, সেটাকে ধরেই আমরা এগোবো। এইবার দেখো সি বিন্দু অবস্থান যখন সি, তখন h অর্থাৎ ভূপৃষ্ঠ টাচ করেছে বস্তুটা, ফলে h is equal to 0। সি বিন্দুতে h is equal to যেহেতু 0, তাই আমরা বলতে পারি EP is equal to mgh ছিল, সেখানে h 0 হলে mg into 0 is equal to 0, অর্থাৎ
পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি শূন্য হয়ে গেল। আর কাইনেটিক এনার্জি নির্ণয় করার জন্য আমাদের সেই মাটিতে স্পর্শ করার বেগ যদি ভি স্কয়ার ধরি, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি প্রাথমিক অবস্থায় বেগ ইউ সমান সমান 0 ছিল, তোমরা জেনেছো, ফলে এটা 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা বলবো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার 2gh, আর ভি স্কয়ার পেতে পারি তাহলে কি ইজ ইকুয়াল টু 2gh। এইবার আমরা জানি কাইনেটিক এনার্জি EK ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার। এখানে মানটা বসিয়ে দেব, হাফ ইন্টু m ইন্টু ভি স্কয়ার মানে 2gh, কেটে গেল 2 2, ফলে EK ইজ ইকুয়াল টু দাঁড়ালো mgh। অর্থাৎ এটাই হচ্ছে কাইনেটিক এনার্জির পরিমাণ। এইবার টোটাল এনার্জির হিসাব তো আমরা আগেই শিখেছি। টোটাল যান্ত্রিক শক্তি যেটা আছে সেটা সমান সমান স্থিতি শক্তি যোগ হচ্ছে গতি শক্তি। যখন সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, স্থিতি শক্তি উচ্চতা 0 হওয়ার জন্য 0 হয়ে গেছে আমরা দেখেছি, আর h দূরত্ব নিচে নামার জন্য EK যেটা ছিল সেটা হয়েছে হচ্ছে mgh। ফলে টোটাল যান্ত্রিক শক্তি দাঁড়ালো mgh। ইতিপূর্বে আমরা A এবং B অবস্থানে যেটা পেয়েছি লিখে রেখেছি E is equal to mgh, C অবস্থানেও দেখলাম তারই পুনরাবৃত্তি, অর্থাৎ E is equal to mgh হলো। ফলে আমরা বলতে পারি যে অবাধে পতনশীল একটা বস্তু যখন বিভিন্ন অবস্থানে অবস্থান করে তখন তার টোটাল যান্ত্রিক শক্তি একই থাকে, অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।